সারাদিন ধরে একটি খবর একেবারে সংবাদ শিরোনামে। কি সেই খবর? চাকরিহারারা আবারও রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা নবান্ন অভিযান করেছেন। কিন্তু নবান্ন অভিযানের পেছনে মূল কারণ ঠিক কী? আমাকে আবারও সেই সংখ্যাটা একবার আপনাদের মনে করিয়ে দিতে হবে। তা হলো 25,752 জন, যাদের ভবিষ্যৎ এখন পেন্ডুলামের মতো ঝুলছে। তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে তারা জানে না, সরকারও জানে না যে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে। কেন বলছি বলুন তো? তার কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দেওয়া কড়া নির্দেশ অনুসারে এই যাবতীয় প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ 2026-এর মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং সেখানে তারা প্রত্যেকে আবারও বহাল তবিয়তে তাদের স্কুলে যাবে, ছাত্রছাত্রীদের পড়াবে। কিন্তু এর মধ্যে একটি টুইস্ট রয়েছে। কি সেই টুইস্ট? সরাসরি যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যোগ্য অযোগ্য উভয়ই রয়েছে। টেন্টেড ক্যান্ডিডেট, যা সরাসরি সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে, সেই সব টেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষায় বসতে পারবে না, অনলাইনে আবেদন করতে পারবে না। আর ঠিক এখান থেকেই খটকা। এখান থেকেই রাজ্য সরকার সরাসরি জানতে চেয়েছে আদালতের কাছে যে একই দোষের জন্য কতবার শাস্তি হয়? দুবার একই দোষের জন্য শাস্তি হতে পারে না। অর্থাৎ আর এই জায়গা থেকে যখন সরাসরি যোগ্য চাকরিহারারা তারা বলতে শুরু করেছে আবারও নতুন করে রাজ্য সরকার অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর ঠিক সে কারণের জন্যই অযোগ্যদের আবেদন প্রক্রিয়া নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বা আদালতের পক্ষ থেকে একেবারেই বলে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না, আবেদন প্রক্রিয়ায় নাম লেখাতে পারবে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দানা বিতর্কের কোথায় এসে বেঁধেছে ঠিক এই জায়গায়। তা হলো তারা চাকরি পরীক্ষায় আর বসতে চাইছে না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে তাদেরকে আবারও চাকরি পরীক্ষায় বসার কথা, কিন্তু তারা বসতে চাইছে না, তারা পরীক্ষা দেবে না। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে জানিয়ে রাখি, এই গত শুক্রবার পর্যন্ত অনলাইনে যে আবেদন হয়েছে তার মধ্যে 1800 জন, আমি আরও একবার সংখ্যাটা রিপিট করি, শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে 1800 জন, যাদের মধ্যে এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও অ্যাপ্লাই করেছেন। কি বোঝাতে চাইলাম? যারা যোগ্য চাকরিহারা তারা বলছে তারা পরীক্ষায় বসবে না, আর সেই যোগ্য চাকরিহারাদের মধ্যে থেকেই 1800 জন তারা কিন্তু পরীক্ষায় আবেদন করেছেন। অর্থাৎ তারা হয়তো তাদের নিজেদের ঘর বাঁচাতে চাইছে। আর আরেক দল তারা সরাসরি মান সম্মান এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবারের সেই সব সাধারণ মানুষকে বাঁচাতে চাইছেন না। যারা পরীক্ষায় আবেদন করছেন তাদেরকে ভুল বলা হচ্ছে না, যারা পরীক্ষায় আবেদন করছেন তারা ম্যাচুরিটি দেখাচ্ছেন। কিন্তু যারা পরীক্ষায় আবেদন করছেন না তারা কি সঠিক করছেন? আমি কেন বলছি বলুন? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে জট পেকেছে, দেখুন আন্দোলন করলে আন্দোলন করাই যায়, কিন্তু আন্দোলনের থেকে ঠিক কি বেরিয়ে আসে এটাও বোঝা অত্যন্ত দরকারি। আজ আমি শুনছিলাম যখন তারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের মধ্যে থেকে অনেকেই বলছেন তারা সংবিধানটা খুব ভালো জানেন, তারা আইনটা খুব ভালো জানেন। তাহলে এটাও সত্যিই বোঝা দরকার যে যেটা সুপ্রিম কোর্ট থেকে একবার বলে দেওয়া হয়েছে সে জায়গায় কেউই আর নড়চড় করতে পারবে না, স্বয়ং রাজ্য সরকারও নয়। কিন্তু রাজ্য সরকারকে প্রশ্ন করার অধিকার আপনাদের রয়েছে, আর সেই প্রশ্ন নিয়েই আজ আগামী 1 ঘন্টায় কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6:57 মানেই আপনারা জানেন ট্রাইব টিভি বাংলা প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। পারস্পরিক দিক থেকে সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটে চলা রাজ্যের বুকে বিভিন্ন কালিমালিপ্ত হওয়ার যে ঘটনাগুলো তা প্রতিদিন আমরা দেখে অত্যন্ত লজ্জিত বোধ করছি। কিন্তু এই লজ্জা কোথায় লুকায়? যেখানে 25,752 জন চাকরিহারা যাদের চক ডাস্টার নিয়ে স্কুলে যাওয়ার কথা তারা আজ রাস্তায় বসে রয়েছে, দিনের পর দিন বিক্ষোভ প্রদর্শন করছে, মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে। এটা লজ্জার যে তারা সরকার উৎখাতের দাবি করছে, তারা বলছে এ সরকার চোরের সরকার। শুনতে খারাপ লাগছে, কিন্তু কি হলো সারাদিন ধরে? একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি, তারপর বিস্তারিত আলোচনা দেখুন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার নবান্ন অভিযান। প্রথমে চাকরিহারা শিক্ষাকর্মীরা, এবার রাজপথে চাকরিহারা শিক্ষকরাও। যোগ্য চাকরিহারাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
দেখা করতে চান তারা। সেই কারণেই নবান্ন অভিযানের ডাক দেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয়, তা আগেই জানিয়ে দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া যোগ্য চাকরিহারারা। নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা ছিল আগে থেকেই, সে কারণে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। প্রতিটি পয়েন্টে মোতায়েন ছিল র্যাফ। জলকামান, সিসি ক্যামেরার মাধ্যমে দিনভর কন্ট্রোল রুমে বসে নজরদারি করেন পুলিশ কর্মীরা। বিভিন্ন কমিশনারেট থেকে নিয়ে আসা হয় বাড়তি 2000 পুলিশও। তারই মধ্য দিয়ে শুরু হয় চাকরিহারাদের মিছিল। সময় মতো জমা হয়ে হাওড়া স্টেশন থেকে মিছিল শুরু করে চাকরিহারারা। যদিও হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের কাছে মিছিল ঢুকতেই ঢাল হয় পুলিশ। আকাশ ছোঁয়া গার্ডরেল রুখে দিল আন্দোলনকারী যোগ্য চাকরিহারা শিক্ষকদের। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারারা, ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তারা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মল্লিক ফটকের সামনে যে ব্যারিকেড করা হয়েছে পুলিশের, সেই পুলিশের ব্যারিকেডের সামনে এগিয়ে আসছেন এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা হুলস্থুলুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং প্রথম যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে একদম পৌঁছে গিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা কিন্তু ব্যারিকেড ধরে টানা হেজরা করার চেষ্টা করছেন এবং সেই ছবি কিন্তু উঠে আসছে আমাদের ক্যামেরায়। আমরা এটা পাঁচিল দিকে পেরিয়ে যাবো সেই পাশে, আমাদের একটাই দাবি, আমাদেরকে না যেতে দিলে আমরা পেরোবো এই পাশ দিয়ে। আমাদেরকে পুলিশ যদি ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাক। আমি আপনাকে কি বলেছি শুনেন, এটা আমি বলেছি আপনাদের হাইকমান্ডের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলছে, যা ডিসিশন হবে সরে যাবো। আমরা কি ঠেলাঠেলি করছি? পুলিশের তরফে ঠেলা হলো, পুলিশের ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে এখান থেকে। আমরা চুপচাপ শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি আমরা পুলিশের সঙ্গে ঠেলাঠেলি করা হচ্ছে চাকরিহারাদের পুলিশ ঠেলাঠেলি করছেন, তেমনটাই কিন্তু ছবি উঠে আসছে। এবং তার পাশাপাশি যারা শিক্ষক শিক্ষিকাদের যারা নেতৃত্ব আছেন তারা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই কথা বলার চেষ্টা করছেন এবং সেই ছবিটাই কিন্তু একদিকে আমরা দেখতে চাকরিহারা শিক্ষকদের একজনকে পুলিশের তরফে ধাক্কা দেওয়া হলো এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এবং হাওড়া পুলিশের যারা উচ্চতর কর্তৃপক্ষ আছে, যারা হাওড়া সিটি পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা যেমনটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন, অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন যে তারা এই ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাবেন, তারা ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাবেন নবান্নের দিকে। সেই ছবিটা কিন্তু আমাদের ক্যামেরায় উঠে আসছে। এই তো এত বড় ব্যারিকেড দিয়েছে, যখন চোরেরা আসে, যখন টেন্টেডরা আসে তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যখন যোগ্যরা আসে তখন তাদের জন্য এইরকম একটা লম্বা ব্যারিকেড, তাদের জন্য লাঠি সবকিছু রেডি থাকে। আর যখন টেন্টেডরা আসে তখন ব্রাত্য বসুর বাড়ির সামনে তারা বসে স্লোগানিং করে, তাদের জন্য সিঙ্গেল বেঞ্চে সওয়াল করছেন। তাদের জন্য যখন সিঙ্গেল বেঞ্চে হেরে গেলেন তখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে টেন্টেডদেরকে পরীক্ষায় বসে দিতে হবে। কেন? তারা নাকি ডাবল শাস্তি পেতে পারে না। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে এবং তার পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু ঠেলাঠেলি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু পুশব্যাক করার চেষ্টা করছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আবারও কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি মল্লিক ফটক জিটি রোড হয়ে যে মল্লিক ফটকের বাজারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই মল্লিক ফটকের সামনে র্যাফের আধিকারিকরা এবং পুলিশ আধিকারিকরা তারা কিন্তু পুশব্যাক করার চেষ্টা করছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। দফায় দফায় কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এই মল্লিক ফটকের সামনেই তাদের সঙ্গে বচসা সৃষ্টি হচ্ছে, হাতাহাতি সৃষ্টি হচ্ছে এবং সেই ছবিটাই কিন্তু বারবার আমাদের ক্যামেরায় উঠে আসছে। আপনারা শান্তি বজায় রাখুন। আমি আবার সবাইকে অনুরোধ করছি, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ আপনাদের সাথে সহযোগিতা করছে, আপনারা সহযোগিতা করুন। আপনাদের নেতৃত্বের সাথে যে কথা হয়েছিল আবার কথা হচ্ছে, আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন। আমি আবার আপনাদের সবাইকে বলছি, আপনারা শান্তি বজায় রাখুন। পুলিশের তরফে পুলিশ এখন মমতা নির্দেশে কাজ করছে। উনারা এখন আমাদের জীবন জীবিকা এখন শেষ হয়ে গেছে, আমরা চাইছি এবার উত্তর চাইছি। এই সদুত্তর পাওয়ার জন্য উনারা মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমাদের বাধা দিচ্ছেন। আমরা কোনো চুরি করতে আসিনি, কোনো ছিনতাই করতে আসিনি। আমাদের জন্য এই ব্যারিকেডের কোনো প্রয়োজন নেই। আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিতে চাই, যেহেতু আমাদের রাজ্যের প্রধান শাসক মুখ্যমন্ত্রী।
দফায় দফায় উত্তেজনা, আন্দোলন, পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তির পর মল্লিক ফটকই যেন আজকের আন্দোলনের শেষ মাইলস্টোন। পৌঁছানো গেল না নবান্ন পর্যন্ত। চাকরিহারা শিক্ষকদের রুখে দিল পুলিশি গার্ডরেল, বুঝিয়ে দিল শান্তিপূর্ণ আন্দোলনের এটাই লক্ষণ রেখা। অবশেষে নবান্নে যাওয়ার ছাড়পত্র মিলল চাকরিহারা শিক্ষকদের। স্বস্তির খবর তখনই আসবে যখন রাজ্যের এই সমস্ত সততার সাথে নিযুক্ত চাকরিজীবী যারা রয়েছেন, তারা যারা আজকে সরকারের দুর্নীতির কারণে চাকরিহারা হচ্ছে, তারা যখন পুনর্বহাল হবে এবং যারা বঞ্চিত হয়েছে বা এত বছর ধরে নিয়োগ পায়নি তাদের নিয়োগ হবে। নবান্নের উদ্দেশ্যে চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল যাওয়ার সময় বচসা বাঁধে চাকরিহারা দুটি সংগঠনের মধ্যে। একটি সংগঠনের তরফে অভিযোগ করা হয় চাকরিহারা শিক্ষক ছাড়াও আরও একজন কিন্তু নবান্নে যাচ্ছেন মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে। সেই নিয়ে তীব্র বচসা শুরু হয় দুটি সংগঠনের মধ্যে, চাকরিহারা দুটি সংগঠনের মধ্যে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাই। সেই যিনি চাকরিহারা নন, চাকরিহারা শিক্ষক নন, তিনি যখনই পুলিশের গাড়িতে উঠে বসেন এবং পুলিশের গাড়ি যখনই নবান্নের দিকে বেরোতে যায়, তখনই কিন্তু চাকরিহারা শিক্ষকদের অন্য একটি সংগঠন গাড়ির সামনে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। কোনো আপত্তি ছিল না, তাকে নিয়ে আমরা পুলিশ অনুমোদন করেছি, কোনো আপত্তি ছিল না। কেন আপত্তি? যাদের আপত্তি পুলিশ তাদের সাথে বৈঠক করুক, পুলিশ প্রশাসন ঠিক করুক। আমরা কোনো দ্বিমত নয়, শুধুমাত্র চাকরিহারারা যাতে যাই সেই জন্যই সবাই মিলে বলেছিল। আমরা সকলে মিলে শুধুমাত্র চাকরিহারারাই ওখানে আলোচনায় যাচ্ছি। অবশেষে জটিলতা কাটে এবং প্রায় 17 থেকে 18 জনের একটি প্রতিনিধি দল নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্য সচিবের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরার জন্য। সোমবার চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানে উত্তাল ছিল গোটা শহর। এখন দেখার নবান্নে গিয়ে শিক্ষক আন্দোলনের জট কাটে কিনা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, হাওড়া। এই মুহূর্তে ঘড়িকাটা ঠিক 7টা নয়, এখনো পর্যন্ত নবান্নের আলোচনা থেকে ঠিক কি বেরিয়ে এলো জানা যায়নি। কিন্তু প্রশ্ন একটি জায়গাতে, তা হলো আজ যখন ঠিক এই নবান্ন চত্বর জুড়ে ব্যারিকেডের পর ব্যারিকেড দেওয়া হয়েছে, সেটা দেখতে অনেকটা দুর্গের মতো। হ্যাঁ, কার্যত যেন দুর্গ স্থাপনা করা হয়েছিল ব্যারিকেড দিয়ে। আমরা অবাক হই প্রতিবার, যতবার চাকরিহারারা শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় বসে থাকেন, চক ডাস্টার ছেড়ে রাস্তায় বসে থাকেন, তাদেরকে আটকে রাখার জন্য শুধুমাত্র নিরাপত্তার খাতিরে বড় বড় ব্যারিকেড করা হয়, দুর্গ স্থাপন করা হয়, যেখানে তাদের কাছে না আছে কোনো আগ্নেয়াস্ত্র, না আছে কোনো রকম বোমা, তাদের একটাই হাতিয়ার, তা হলো কলম। আর সেই কলমটাও তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের চক ডাস্টার, তাদের সব থেকে বড় হাতিয়ার, সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে তাদের থেকে। কি অধিকারে? দিনের পর দিন কেন এই ঘটনার সম্মুখীন হবে সমস্ত রাজ্যবাসী? দিনের পর দিন কেন এই রাজ্যকে দেখতে হবে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা রাস্তায় গড়াগড়ি খাবে, প্রতীকী হিসেবে ব্যবহার করবে কয়েদির একটি চেহারা? শিক্ষক নাকি অপরাধী? অপরাধ কোনটা জানার চেষ্টা করবো এই মুহূর্তে। যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া প্রিয়ন্তী রয়, বিজেপি মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রাকেশ আলম, চাকরিহারা। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস নেতা, কংগ্রেস সমর্থক। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলার প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি কোনো রাজনৈতিক নেতার কথা আগে নয়, আমি প্রথমেই আগে রাকেশবাবুর কাছে যাব। রাকেশবাবু, এখনো পর্যন্ত আপনারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, কি বলবেন? দেখুন, আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এটা সত্যি, কিন্তু এটা পুরো সত্য না। পুরো সত্য হচ্ছে আমরা 2024 সালের 22শে এপ্রিলের পর থেকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি ছত্রে অনেকবার, এবং যে কোটা দিন, যে কোটা রাত আমরা রাস্তায় দাঁড়িয়ে নেই বা আপনাদের টিভি পর্দায় আমরা আসিনি, আমরা বাড়িতে সকলেই দুশ্চিন্তার রাত কাটিয়েছি, আমরা কেউ শান্তির ঘুম ঘুমাইনি। আজকে আমরা নবান্নে যাওয়ার একটা অভিযান ডাক দিয়েছিলাম, তার মূলত একটাই কারণ ছিল যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট আগামীকাল খুলছে, সেখানে আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি, সরকার দাখিল করেছে, পর্ষদ দাখিল করেছে, এমনকি কমিশন দাখিল করেছে। এবার বিষয়টা হচ্ছে রিভিউ পিটিশন থেকে আমাদের চাকরিটা ফেরত আনতে হবে, এটাই আমাদের মূল দাবি। কিন্তু চাকরিটা ফেরত আসবে কি করে? তার জন্য আমাদের আইনজীবী যারা, তারা বলেছেন, এবং এটা শুধু আজকে না, আগেও বলেছেন, যে যোগ্যদের একটা সার্টিফাইড লিস্ট কিন্তু এই রাজ্য সরকারকে, এই কমিশনকে প্রদান করতে হবে এআই ফাইলের মাধ্যম দিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো। আমাদের প্রতিশ্রুতি অনেকবার অনেকভাবে দেওয়া
হচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতিকে রাখা হচ্ছে না। যোগ্যদের তালিকা দিতে এই রাজ্য সরকার এই কমিশনের যেন কোথাও একটা গড়িমসি আমরা লক্ষ্য করছি। আমরা তাই আজকে গিয়েছিলাম, আমরা সেখানে ঘন্টাখানেক আলোচনা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই রাজ্য সরকার বা কমিশন এখনো সেই তালিকা কিন্তু প্রকাশ করতে চায় না, এবং কেন চায় না সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি না। হয়তো বা অযোগ্যদের বাঁচানোর জন্য বা যোগ্য অযোগ্যের এই যে একটা মিলিয়ে মিশিয়ে দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে রেখে দেওয়ার জন্য অযোগ্যদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আসন্ন যে পরীক্ষায় যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, তার বিরুদ্ধে গিয়ে এই রাজ্য সরকার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং তারপর ডিভিশন বেঞ্চে সওয়াল করছেন, জোরদার সওয়াল করছেন যে অযোগ্যরা আর কত সাজা পাবে, তারা কেন পরীক্ষায় বসতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এখানে আবারও আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু তার আগে যে বিষয়টি রাকেশবাবু আলোকপাত করলেন সেই বিষয় নিয়ে ওপেনিং রিমার্ক সবাইকে রাখার সুযোগ দেবো, কিন্তু অঞ্জনের সাব প্রশ্ন দেখুন। কোন ভয়ে আড়াল অযোগ্যদের, কোন ভয়ে আড়াল অযোগ্যদের জানার চেষ্টা করব সমস্ত প্যানেলিস্টদের থেকে। আমি প্রথমেই চলে যাব দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রশ্নটা অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার, স্পেসিফিক প্রশ্ন, কোন ভয়ে আড়াল অযোগ্যদের? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা পেছনে কিছু মানুষের তো হাত রয়েছে, সেই কারণে সমস্যাটা একটা কথা সত্যি, কিছু মানুষ তারা চাকরি হারা হয়েছেন, কর্মহারা হয়েছেন, এবং কিছু পরিবার আর্থিকভাবে সমস্যায় পড়েছেন। কিন্তু যা কিছু সরকার করছে সেটা সম্পূর্ণ আদালতের নির্দেশেই করা হচ্ছে, এবং আগামী দিনে আদালত নির্দেশ দিয়েছে অযোগ্যদের আড়াল করার জন্য। না শুনুন, যেটা শেষ করতে দিন। নির্দেশেই করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষের খাদ্য হচ্ছে চাকরি। তারা চাকরি খেতে খুব ভালোবাসেন, প্রকাশ্য মঞ্চ থেকে তারা বলেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময় যে পরিস্থিতি হয়েছে, সরকার কিন্তু সবসময় যারা চাকরিহারাদের পাশে রয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাতা প্রয়োগ এবং সেটা পরে সেটা আটকানো হয়েছে, এবং সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে মাধ্যমে ব্যাপারগুলোকে সরকার চেষ্টা করছে এটা সুস্থ সমাধান করা যায়, কিন্তু বারে বারে সেগুলো একটা মহল থেকে আটকে দিয়ে ব্যাপারটাকে ঘেটে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, এনারা শিক্ষক আন্দোলন করেছেন, খুব ভালো কথা। এনারা তো কি বার্তা সমাজকে দিচ্ছেন? এখন যদি ওনারা যাদের শিক্ষাদান করবে একটা সমাজকে যে বার্তা দেবে, ওনারা তো কোনো রাজনৈতিক নেতা না। আমার মনে হচ্ছে ধীরে ধীরে ওরা হয়তো রাজনৈতিক নেতা হয়ে উঠছেন, যে বক্তব্য পেশ করছেন, যে ভাবে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, এটা কখনোই কাম্য নয়। কোন ভয়ে আড়াল অযোগ্যদের? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আনমিউট করুন প্লিজ। প্রথমেই বলবো, আজকে ব্যারিকেড খুব ভালো হয়েছে, আর যে পরিচ্ছন্ন পোশাকে তৃণমূল নেতারা নবান্নের 14 তলায় বসে রয়েছে আর পুলিশ বসে রয়েছে, যে বিষয়ের ওপর আজকে আন্দোলন ছিল সেই বিষয়টা মোটেও পরিচ্ছন্ন নয়। দ্বিতীয় কথা, খুব স্পেসিফিক ভাবে আলোকবাবু বললেন, যিনি শিক্ষক আছেন, তিনি স্পট থেকে বলছেন। খুবই অবাক লাগছে যে ওনারা 14 সাল থেকে আজকে দাঁড়িয়ে আছেন রাস্তায়, এবং যে ঘুমগুলো ঘুমাচ্ছেন সেই ঘুমগুলো শান্তির ঘুমগুলো নয়। এটা আমি একদম সমর্থন জানাচ্ছি যে এই রাজ্যের শিক্ষকদের আজকে যে অবস্থা, এই রাজ্য সরকার যেভাবে নামিয়ে এনেছে সেই তাদের শিক্ষকদেরকে রাস্তায়, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা বারংবার এটা নিয়ে প্যানেল করেছি যে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে আর তাদের দলের নেতাদের দুর্নীতি ঢাকতে যেভাবে এই শিক্ষকদেরকে রাস্তায় টেনে নামিয়েছে, এটা পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা সমাজের জন্য লজ্জার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিয়ে এই শিক্ষা সমাজকে ভেঙে দিয়ে গেল পশ্চিমবঙ্গের। জানি না এটা ঠিক করে উঠতে আর কতদিন সময় লাগবে। আমরা দেখলাম বিরোধীদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে মারে, পুলিশ যেভাবে বেশ, আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, প্রশ্নটা একই থাকছে, কোন ভয়ে আড়াল অযোগ্যদের? হ্যাঁ, শুভ সন্ধ্যা অঞ্জনদা, প্রত্যেককে শুভ সন্ধ্যা। যারা আছেন, পিঠের চামড়া উঠে যাবে অঞ্জনদা, সেই ভয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। কদিন আগেই মুর্শিদাবাদে একজন এরকম তৃণমূল শিক্ষা ছেলের এক শিক্ষক, তিনি 12 লক্ষ টাকা নিয়েছিলেন। সে ভদ্রলোক অভিযোগ করেছে থানাতে যে উনি চাকরি দেওয়ার নামে 12 লক্ষ টাকা নিয়েছেন, কিন্তু উনি চাকরি পাননি। কিন্তু এই যে অযোগ্যদের বাঁচানোর সাথে সাথে পিঠের চামড়ার সাথে সাথে তারা ধরা পড়ে যাবে, সবার সামনে আপনাদের সামনে চলে আসবে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা মিডিয়াদের ফোন নাম্বার নিয়ে রেখেছে অঞ্জনদা। যেদিন এদেরকে পুরো সরকার ঝেড়ে ফেলার চেষ্টা করবে, সেদিন আপনাদের সামনে এরা মুখ খুলবে, এরা পরিষ্কার করে দেবে এই রাজ্য সরকার যে কত টাকা দুর্নীতি করেছে, কে টাকা নিয়েছে।
অযোগ্যভাবে দুর্নীতিভাবে যারা চাকরি পেয়েছে তাদের পিঠের চামড়া কিন্তু গুটিয়ে যাবে, তাই তাদের বাঁচাতে শুধুমাত্র, না হলে কিসের জন্য বলতে পারেন এতগুলো ছেলে যারা যোগ্য ছেলে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে রাকেশ বলছিল খুবই খারাপ লাগছে, তারা এখনো রাস্তায় আন্দোলন করছে কজনকে বাঁচানোর জন্য তারা এইসব করে বেড়াচ্ছে। প্রশ্ন, কোন ভয় আড়াল অযোগ্যদের? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ভয় হচ্ছে সরকার থেকে চলে যাওয়ার, ভয় হচ্ছে তাদের দলের বিধায়ক বা দলের চুনোপুটি নেতা কাউন্সিলর যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে অযোগ্যদের, তাদের হাতে আবার একটা বিরাট বড়সড় দুর্নীতি তৃণমূল কংগ্রেসকে গ্রাস করবে। কারণ নির্লজ্জতার সমস্ত সীমা পরিসীমাকে লঙ্ঘন করেছে এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেস। তার কারণ যেখানে যোগ্য অযোগ্য প্রশ্ন উঠছে শিক্ষকদের, সেখানে অযোগ্যদের পাশে দাঁড়াতে কোটি কোটি টাকা কোষাগার থেকে রাজ্য সরকার খরচা করছে অযোগ্যদের প্রিভেন্ট করবার জন্য। এই অযোগ্যরা স্কুলে পড়িয়ে একদিন আমাদের ভবিষ্যতের মেরুদণ্ড ছাত্র সমাজকে তৈরি করবে। অর্থাৎ যখন রাজ্যে বা যে কোনো দেশে শিক্ষক শিক্ষিকারা পথে এবং তারা কাঁদে, তখন সেই রাজ্যের শাসক দলকে উৎখাত করার জন্য সেই রাজ্যের বা দেশের নাগরিকদের দায়িত্ব, নাগরিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব এবং যে নাগরিক চেতনার উন্মেষ ঘটানোর দরকার, সেটা 26-এ যদি না ঘটে তাহলে পশ্চিমবঙ্গবাসীর জন্য আগামী 50 বছরে তাদের সন্তান সন্তানীদের মূর্খ, অকর্মণ্য, বেকার, অপদার্থ একটি সমাজে পরিণত করবার জন্য আর মমতা বা তৃণমূল সরকারকে দোষ দিয়ে লাভ নাই। যদি 2026-এর পরেও, এত বড় একটা দুর্নীতির পরেও যদি বাংলার মানুষ এবং যদি পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসকে সরকারে বা ক্ষমতায় আবারও পুনঃপ্রতিষ্ঠা করে, তার মানে বুঝতে হবে পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের মানুষের অবক্ষয়, ঘুম ধরে গেছে তাদের মূল্যবোধে এবং তাদের নীতিবোধে। আজকে একটা শিক্ষক রাস্তায় কাঁদছে, সেই সরকার নবান্ন থেকে চলছে। আজকে তো পুরো পশ্চিমবঙ্গের উচিত ছিল ওইখানে ওই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে নবান্ন ফেলিয়ে দেওয়া। প্রশ্নটা ছিল হচ্ছে কোন ভয়ে আড়াল অযোগ্যদের, আপনারা কি মনে করছেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রাকেশ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। প্রশ্ন ছিল কোন ভয়ে আড়াল অযোগ্যদের, কি মনে করছেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, মানে আমি খুব খুশি হতাম আপনি যদি যোগ্যদের নিয়ে আমাকে প্রশ্ন করতেন, কারণ আমরা যোগ্যের প্রতিনিধি, যোগ্যের জন্য লড়াই করছি। অযোগ্যদের তিনি কোথায় রাখবেন, কোথায় বসাবেন, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা করতে হচ্ছে আজকে। কারণ আমাদের চাকরিটা চলে গেছে 17 রকম দুর্নীতির কারণে, তার মধ্যে একটা হচ্ছে এই অযোগ্যরা। দেখুন, আমরা চাকরিতে ঢুকেছি যখন, তখন থেকে আমরা অযোগ্যের বা যোগ্যের তালিকা চাইনি। আমাদের চাকরিটা যখন চলে গেল ওদের জন্য, তখন থেকে তালিকা চেয়েছি এবং সুপ্রিম রায়ের মত থেকেই আমরা বলেছি তাদের টার্মিনেশন লেটার ধরানো হোক। যখন সেটা ধরানো হচ্ছে না, যোগ্যদের পাশে রাজ্য সরকার এই কমিশন দাঁড়াচ্ছে না, অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে, তাই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমরা আবার হয়তো মরে যাব। তাই আমরা অযোগ্যদের বিরুদ্ধে গিয়ে যোগ্যদের তালিকা দিয়ে রিভিউ পিটিশন থেকে নিজেদের বাঁচিয়ে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। এখানে আমি একটা কথা বলতে চাই, শাসক দলের যিনি প্রতিনিধি যে দাদা বসে আছেন তাকে অত্যন্ত সম্মান দিয়েই বলছি যে তিনি আমাদের বক্তব্যের মধ্যে রাজনৈতিক কথা শুনতে পাচ্ছেন। আসলে না, এখানে আমরা কোনো রাজনীতি করতে আসিনি। যদি হকের চাকরি যদি ছিনিয়ে নেওয়া হয় রাজনৈতিক দুর্নীতির কারণে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, তাহলে তার বিপক্ষে কথা বলাটা যদি রাজনীতিকরণ করা হয়, তাহলে এখানে বাংলার শিক্ষাকে যে ধূলিসাৎ করা হচ্ছে। আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না, প্লিজ মন খারাপ করবেন না। রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, আজকাল তাদের বিরুদ্ধে কিছু বললে পরে বিজেপিকে দাগিয়ে দেওয়া হয়, কিংবা তৃণমূল কিংবা কংগ্রেস কিংবা সিপিআইএম বলে দাগিয়ে দেওয়া হয়। এটাতে মন খারাপ করার কিচ্ছু নেই। আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, তার জন্য আপনাদের সম্মান এতটুকুও ক্ষুণ্ণ হয়নি। আমি দেবব্রত বাবুর কাছে শুধুমাত্র আসবো। দেবব্রত বাবু, অশিক্ষার গহীন অরণ্যে, গহীন অন্ধকারে প্রবেশ করানোর চেষ্টা করছেন আপনারা রাজ্যকে। সত্যি করে বলুন তো, বুকে হাত দিয়ে একটু বলতে পারবেন? আপনাদের বাড়িতেও তো নিশ্চয়ই কোনো না কোনো ছেলে মেয়ে রয়েছে, তারা হয়তো কোনো না কোনোভাবে
আপনি তো গতকালও বলছিলেন আপনারা বাংলাদেশি নন, আপনারা এই বাংলায় থেকেছেন, আপনাদের পূর্বপুরুষরা দিনের পর দিন এই রাজ্যে থেকেছে, নিশ্চয়ই কেউ না কেউ 2016 সালে চাকরিটা দিয়েছেন, পরীক্ষাটা দিয়েছিলেন, তাদের কেউ চাকরি হারায়নি তো দেবব্রত বাবু? শুনুন, কেউ তো অস্বীকার করছে না একটা দুর্নীতির জায়গা ছিল, যেমন দুর্নীতি আপনারা হয়েছে। অযোগ্যদেরকে কেন বাঁচাচ্ছেন সেটা বলুন। বলতে দিন, কেউ কাউকে বাঁচাচ্ছে না, বাঁচাচ্ছেন আপনারা, আল বাদ বাঁচাচ্ছেন অযোগ্যদের। কি করে নয়, কি করে নয়, আপনারা অযোগ্যদের বাঁচাচ্ছেন। করতে পারেন না। না না, আদালতের নির্দেশকে অমান্য করে, আদালতের নির্দেশ কোনোভাবে অযোগ্যদের বাঁচানোর জন্য ছিল না। ডোন্ট ডু ইট, ভুল মিসইন্টারপ্রেট করবেন না এখানে। মানুষের ভোটে জিতে আসা কিসের মানুষের ভোটে? মানুষকে এই জন্য ভোট দিয়েছিল আপনাদের, মানুষ এই জন্য ভোট দিয়েছিল। না না শুনুন, চিটিংবাজি করবে, ভোটে জিতে এসছে বলে হাতে মাথা কাটবে নাকি? আপনি দাঁড়িয়ে যান না, বলে কি বাপের সম্পত্তি হয়ে গেছে নাকি? ভোটে জিতে এসছে বলে বাপের সম্পত্তি হয়ে গেছে নাকি? হয়ে গেল তো, ভোটে জিতে এসছো তো কি হয়েছে? লাটের মাথা হয়ে গেছো? বলছেন না কেন? বলছেন না তো মাথা কিনে নিয়ে গেছো? জিতেছো কার? বাপের সম্পত্তি হয়ে গেছে নাকি? ভোটে জিতেছো পাবলিকের জন্য, সেই পাবলিকেরই পেছনে তোমরা বাঁশ দেবে। এত বড় উদ্ধত্ত তোমাদের। হ্যাঁ দেবে তো, বাঁশ দেবে। 26-এ তোমাদের পেছনে পাবলিক বাঁশ দেবে। মানুষ যেদিন মানুষই তো বলছে। রাকেশ বাবুকে আপনি মানুষ বলে মনে করছেন না? অপদার্থ দেবব্রত বাবু, আপনি রাকেশ বাবুকে মানুষ বলে মনে করছেন না? আরে ইনি কি বলছেন? এক সেকেন্ড, আমি আসছি যাদব বাবু, আমি আসছি, প্লিজ না, প্লিজ না। দেবব্রত বাবু আপনি একবার বলুন না, রাকেশ বাবুকে আপনি মনে করছেন না যে তিনি মানুষ? অসভ্যের মতো কথাবার্তা না প্লিজ না, ব্যক্তিগত আমি কিছু কথা বলবো। দেবব্রত বাবু আপনি শুধু একটা উত্তর আমায় দিয়ে দিন, রাকেশ বাবুকে আপনি মানুষ বলে মনে করছেন না? রাকেশ বাবুকে আপনি মানুষ বলে মনে করছেন না? কি দেবে? এই দেখুন পাবলিক কি দেবে, আরেকবার বলুন। পাবলিক কি দেবে? জুতোর বাড়ি দেবে, জুতোর বাড়ি দেবে। দেবব্রত বাবু আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আরে আপনি উত্তর দিন। দেবব্রত বাবু আপনি আমার প্রশ্নের উত্তর দিন। পাটপাটদের কেন আপনি গার্ড করছেন? না না, চোর পাটপাটদের কেন গার্ড করছে? চোরেদের দল করেন আবার বড় বড় কথা বলছেন এখানে এসে। চোরেদের দল করেন আবার বড় বড় কথা বলছেন। চোরেদের দল করেন আবার বড় বড় কথা বলছেন। চোরের মায়ের বড় বড়। আপনি কাদের হয়ে ভাড়া খাটতে এসেছেন আগে বলুন, আমি উত্তর দিচ্ছি। কাদের হয়ে ভাড়া খাটতে? যে কোনো রাজনৈতিক বিশ্লেষক থেকে সাংবাদিক থেকে শুরু করে একজন চাকরিহারা যদি আপনাদের সরকারের এগেইনস্টে কথা বলে, তার মানে কোনো দলের প্রতিনিধিত্ব করতে এখানে বসেননি তারা। না না দেবব্রত বাবু, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। তার কারণ রাকেশ বাবু এখানে কোনো রকম কোনো দলের প্রতিনিধিত্ব করতে আসেননি। এখানে প্রিয়ন্তী রয়েছে, তিনি যথেষ্ট সমর্থন দিতে পারেন তার দলকে, তার জন্য আলাদা করে কাউকে সমর্থন করতে হবে না। ভোটে জিতে এসছে বলে কেউ কিছু বলবে না, এই ভাষা ইউজ করবে। ও ভোটে জিতে, হ্যাঁ পাবলিক বাঁশ দেবে। জুতো মারবে না। আমি আসছি, তোমার নেত্রী কি কি কথা বলে বলবো। আমি আসছি, আমি তোমাকে বলছি, প্রিয়ন্তী কাছে প্লিজ বলার সুযোগ দিন। প্রিয়ন্তী বলুন, প্রিয়ন্তী বলুন। তোমরা চাই অনেক কথাই বলার সুযোগ দিন, দেবব্রত বাবু বলার সুযোগ দিন। প্রিয়ন্তী বলুন। বছরে 2 কোটি চাকরি দেওয়া হয়েছিল। আপনি বিজেপিতে চলে যাচ্ছেন কেন? রাজ্যের কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কথা বলা হচ্ছে। কিন্তু তিনি সরকার বিজেপির নয়, সরকার তৃণমূল কংগ্রেসের। তুমি অযোগ্যদের বাঁচাচ্ছে না। আমার কথা হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেস বা সরকার অযোগ্যকে না বাঁচাবে, তাহলে ওএমআর তালিকা প্রকাশ করছে না কেন? ওএমআর শিট প্রকাশ করলেই তো যোগ্যদের তালিকা বেরিয়ে যায় এবং যোগ্যদের আলাদাভাবে তাহলে তাদের কলেজ স্কুল জয়েন করাতে পারে। তাহলে আজকে সরকার পক্ষ কেন প্রকাশ করছে না? দেবব্রত বাবু যে বললেন অযোগ্যদেরকে বাঁচানো হচ্ছে না, ওএমআর তালিকা প্রকাশ করছেন না কেন সেটা বলুন। ওএমআর তালিকা প্রকাশ করা হচ্ছে না মানেই যোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা চলছে, মানেই দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা চলছে। সুতরাং দেবব্রত বাবু যে পরিষ্কার করে বললেন দুর্নীতি হয়েছে, এবং এটাও আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে যোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে এ রাজ্যের সরকার। রতনবাবু বলুন। বলি ঘাস কাটছে নাকি? সিবিআই কি ঘোড়ার ঘাস কাটছে? যাও তালিকা দিয়ে দিই। বলি দেবব্রত বাবু বলার সুযোগ দেব। আদালতে তো বলি দেখুন, আইনজীবীরা সেখানে লড়াই দিচ্ছেন। বলি দেখুন, আজকে যে যোগ্যরা যে নবান্ন অভিযান করেছে অঞ্জনদা, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আয়োজিত করেছে এই নবান্ন অভিযান। তাদের দাবি কি ছিল? তারা বলছে যোগ্য শিক্ষকদের সম্মানের সাথে স্বপদে পুনর্বহাল করতে হবে
নতুন করে তারা পরীক্ষায় বসবে না, কারণ যোগ্যতার প্রমাণ তারা দিয়েছে এবং তারা বলতে চাচ্ছে রিপ্ল্যানিং এর মাধ্যমে চাকরি ফেরানোর দাবি এরা করেছে, এরা ন্যায্য দাবি। এবং ভাই রাকেশ ভাই যেটা বলছিল একদম আমি একদম সহমত, কারণ দেখুন আমরা এখানে বসেছি, আমাদের মেন দাবি হচ্ছে যোগ্যদেরকে তাদের সম্মানের সাথে তাদের পদে ফেরত পাঠাতে হবে এবং তারা যে এতদিন ধরে চাকরি করছিল এবং যে তাদের গায়ে যে দুর্নীতির বা তাদের গায়ে যে অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে কিনা, এই যে কথাগুলো তাদের জবাব দিতে হচ্ছে মানুষের সামনে। মাননীয়া তিনি সবার সামনে এসে সমস্ত চ্যানেলগুলোর সামনে এসে উনি বিবৃতি দিয়ে বলুক যে না 25,775 জন যারা আছে তাদের মধ্যে থেকে যারা যোগ্য, যে প্যানেল তাদের কাছে আছে সেই প্যানেল প্রকাশ করে তাদেরকে বলুক যে ভাই তোমরা তোমাদের কাজে তোমরা ফিরে যাও। কারণ প্রতিনিয়ত তাদের মনের মধ্যে সেই 31শে ডিসেম্বরের যে দুর্ভাবনা তাদের মধ্যে কিন্তু বারবার তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে অঞ্জনদা। আজকে বলতে নাই তাদের চেহারার দিকে মুখের দিকে তাকানো যাচ্ছে না, তারা কত কষ্টের মধ্যে আছে, অনুভূতি নাই, বিবেক নাই, অনুভূতিহীন একজন মাননীয়া বসে আছেন যার কোনো দয়া মায়া বলে কিছু নাই। আজকে তার হয়ে দেবব্রত বাবু যেভাবে বলছেন কথা, কি করে বলতে পারেন? আপনি যখন দুর্নীতি স্বীকার করছেন তাহলে বলতে পারছেন না কেন যে ভাই তোমরা ধৈর্য ধরো, ঠিক একটা ব্যবস্থা হবে, আমরা চাপ সৃষ্টি করব মাননীয়ার কাছে যে আপনি অযোগ্যদেরকে বাদ দিয়ে দিন, অযোগ্যদেরকে বাদ দিয়ে দিন, যোগ্যদেরকে করছেন। আমি জানি না দেবব্রত বাবু কেন সেটা স্বীকার করতে চাইছেন না। দেবব্রত বাবু বলুন দেবব্রত বাবু। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, ঠিক আছে? এবার যারা তদন্ত করছে তাদেরকে এই প্রশ্নটা গিয়ে করুন, তারা কেন যোগ্য অযোগ্য আলাদা করতে পারলো না, তাদেরকে গিয়ে প্রশ্ন করুন। আপনি তো স্বীকার করছেন যে একটা দুর্নীতি হয়েছে, আরে ভারতবর্ষের দুর্নীতি কত বড় নাকি? অসাধারণ অসাধারণ দেবব্রত বাবু, দুর্দান্ত কথা বলেছেন আপনি, দুর্দান্ত কথা বলেছেন। আপনি কি ভেবে বলছেন কথাগুলো? কি বলছেন আপনি? বলছেন ভারতবর্ষে এই প্রথমবার দুর্নীতি হলো কিনা? আপনার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? একজন যোগ্য চাকরিয়ারা বসে রয়েছেন, তার প্রতি সম্মান রেখে অন্তত বলুন কি বলছেন আপনি। বাবু আপনি দলকে ডিফেন্ড করতে গিয়ে মানবিকতার শিরদাঁড়াটা পর্যন্ত বাঁকিয়ে ফেলেছেন, আপনার শিরদাঁড়া পর্যন্ত বেঁকে গেছে। একজন চাকরিয়ারা যোগ্য চাকরিয়ারা আমাদের প্যানেল ডিসকাশনে রয়েছে, তাকে দেখেও আপনার মনে হলো না এই কথাটা আপনি বলছেন? বাবু আমি ক্ষমা চাইছি, রাকেশ বাবু আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে যে আপনি এখানে রয়েছেন আর আমাকে এই বিষয়টি সম্প্রচার করতে হচ্ছে। ছি না না না, ওনারা শিক্ষক, এখানে আরো একজন শিক্ষক বসে আছেন রতন বাবু, উনিও একজন অধ্যাপক। আমি রাকেশ বাবুর কাছে বলার সুযোগ দিন। রাকেশ বাবু বলুন। আচ্ছা দেবব্রত বাবু, আপনি যে বললেন না যে আমি এখানে বসে আছি, আমি যোগ্য কি অযোগ্য সেটা কে বলবে? তাহলে আপনি স্বীকার করছেন যে আমি অযোগ্য হতে পারি, আপনি আমাকে প্রমাণ করে দিন আমি অযোগ্য। দেখুন দেখুন একটা কথা বলি, আপনার নামে আমি মানহানি মামলা করবো, শুনুন কথা করুন না। আরে সুমন বিশ্বাসকে আগে দেখুন, সুমন বিশ্বাসকে বাঁচান। বিশ্বাস কে? সুমন বিশ্বাস এখানে শুনুন, একজন চাকরিয়ারা শিক্ষক যিনি তার বিক্ষোভ প্রদর্শন করছেন, আপনি তাকে থ্রেট করছেন, আপনি থ্রেট করছেন তাকে। সুমন বিশ্বাস যে কেউ হতে পারেন, আপনি তাকে থ্রেট করতে পারেন না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এত উদ্ধত্ত নয়, তোমার নামে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ করব। তুমি তৃণমূলের অভিযোগ করেছো, তৃণমূলের অ্যাফিলিয়েশন আছে তোমার কাছে, তুমি তৃণমূলের অ্যাফিলিয়েশন আছে, আমি সো সরি আমার এই ল্যাঙ্গুয়েজের জন্য, কিন্তু আপনি যেটা করছেন এটা অত্যন্ত খারাপ। আপনি সুমন বিশ্বাসের নাম করে কি বোঝানোর চেষ্টা করলেন?
আপনি সুমন বিশ্বাসের নাম করে কি বোঝানোর চেষ্টা করলেন দেবব্রত বাবু? সুমন বিশ্বাস কি বোঝানোর চেষ্টা করলেন? খুনের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছেন। দেখান দেবব্রত বাবু, আপনি দেখান সুমন বিশ্বাস খুনের হুমকি দিয়েছে, দেখান দেখান একটা গ্যাং, যেখানে মাফিয়াদের মধ্যে প্রত্যেক জেলায় জেলায় এই মাফিয়া এবং মাফিয়া রাজ চলছে। না হলে আজকে যেভাবে চ্যানেলে বসে যেভাবে ধমকানো চমকানো হুমকি চলছে, এগুলো থেকে বোঝা যায় যে একটা দলের কতখানি অধ্যত্ত থাকলে যে যেখানটাতে এই ধরনের কথা বলতে পারে। আমি যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাব না। আজকে যারা রাস্তায় আন্দোলন করছে, সেই রাকেশ ভাইদের প্রতি আমার সমমর্মিতা, সহযোগিতা এবং সহানুভূতি, ভালোবাসা আছে। এবং রাকেশ ভাইদের পাশে যারা আরো আছে, প্রত্যেকের পাশে আমরা আছি ভাই। তোমরা একদম ঘাবড়াবে না, তোমাদের পাশে সারা বাংলার মানুষ আছে। গোটা বাংলার প্রত্যেকটা ঘরের মা বোনেরা থেকে শুরু করে সমস্ত মানুষ তোমাদেরকে দেখছে। তোমরা পাবে না, তোমরা হিম্মত হারাবে না। আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে যে তোমাদের পাশে এই বাংলার মানুষ হয়তো কজন এসে দাঁড়াচ্ছে, কিন্তু এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি, আমরা প্রত্যেকটা স্কুলে, আমিও তো একটা স্কুলে আছি, প্রত্যেকটা স্কুলের মাস্টারমশাইরা তোমাদের মতো যোগ্য যারা রাস্তায় আছো, তোমাদের প্রতি তাদের মন কাঁদে। তারা আমরা আলোচনা করি যে হ্যাঁ, এই ছেলেগুলোর চাকরি যেন ফিরে পায়। তার জন্য আমাদের যত রকম সহযোগিতা দরকার আছে ভাই, তোমরা পাবে। কারণ এটা একটা স্বৈরাচারী সরকার। তুমি জানো যে এই স্বৈরাচারী সরকার কিভাবে দমন পীড়ন চালায়, বিনা কারণে শিক্ষকদের উপরে তারা অত্যাচার করে, তারা বিভিন্ন ডাক্তারদের উপরে অত্যাচার করে, তাদের বিভিন্ন জায়গায় তাদের এই যে এখনই বলছিলে যে দুটো করে সংগঠন আছে এদের, তোমাদের একটা সংগঠন, পাশাপাশি তৃণমূল বালার আর একটা সংগঠন তোমাদের মধ্যে থেকে তৈরি করেছে। এরকম ডাক্তারদের মধ্যে জুনিয়র ডাক্তারদের আর একটা সংগঠন তৈরি করেছে তোমাদের আন্দোলনকে ভেঙে পড়ার জন্য। কিন্তু তোমরা ভয় করো না, সত্যের জয় হবেই। সত্যের জয় কেউ ঠেকাতে পারবে না। তোমাদের পরিশ্রম, তোমাদের সততা, তোমাদের নিষ্ঠা তোমাদেরকে একদিন না একদিন তোমাদের পথে ফিরিয়ে দেবে। এই কথা আমি বলছি। আমি রাকেশ বাবুর কাছে যাব। রাকেশ বাবু, দেখুন, বিষয়টা হচ্ছে খুব সহজ। আমরা কিন্তু অযোগ্য নেই। আজকে আমরা যোগ্য এই জায়গায় আসলো কেন? কারণ একটা শ্রেণীকে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে। এটা কিন্তু সত্য, এটা প্রমাণিত। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করেছে। এবার হয়েছে কি, শুধুমাত্র কি ওইটুকুই না, আরো 17 রকম দুর্নীতি আছে। সেগুলো তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আজকে আমার ব্যক্তিগত দুর্নীতি প্রমাণ করলে তো আমার চাকরিটা যাবে। আমি তো মেধার বিনিময়ে চাকরি করেছি। আমি এই ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র, আমার ফিজিক্স অনার্স, ফিজিক্সে মাস্টার ডিগ্রি। তাহলে এটাকে যদি, এবং 7 বছর আমি চাকরি করেছি, আমি নির্বাচন সংগঠিত করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছি, আরো স্কুলে যা যা কর্মকাণ্ড সমস্ত কিছু করেছি। তাহলে আমার নামে কোনো ব্যক্তিগত দুর্নীতি কেউ পায়নি, বাক কমিটি পায়নি, কোনো বেঞ্চ পায়নি, সিবিআই পায়নি। আমার চাকরি চলে গেছে এবং আমরা এটা বিশ্বাসও করি না এই রাজ্য সরকার আমাকে চাকরি ফেরত দেবে। কারণ ওনারা যেটা করছেন অযোগ্যদের পাশে দাঁড়িয়ে, তাহলে আপনারা এত আন্দোলন কেন করছেন? আপনারা যখন বুঝেই যাচ্ছেন, আমি বলছি দেখুন অবশ্যই আমরা আন্দোলন করছি কারণ আইনি লড়াইতে আমরা কিন্তু সক্রিয় অংশগ্রহণ করেছি। আমাদের এই আইনি লড়াইতে আমাদের সহায়তা করবে আমাদের সার্টিফাইড আনটেন্টেড লিস্ট, মানে যোগ্যের তালিকা। এই যোগ্যের তালিকা তো আমি দিতে পারি না, আমি তো নিজেকে যোগ্য প্রমাণ করতে পারি না। আমার যে নিয়োগ আধিকারিক, তাকে আমাকে বলতে হবে যে আমি অযোগ্য, যেহেতু আমার নামে দুর্নীতি প্রমাণ নেই। অথবা আমাকে দুর্নীতি প্রমাণ করে দেখান, যেটা দেবব্রত বাবুকেও বললাম। দেবব্রত বাবু একটা প্রশ্ন তুললেন আমি নাকি অযোগ্য, উনি প্রমাণ করে দেখান, তাহলে তো আমি মাননীয় কেস করবো বলেই দিলাম। আমি প্রমাণ করার জায়গায় বলছি, আদালত করবে, সুপ্রিম কোর্ট করছে, সিবিআই করবে, বলছেন আর এই অযোগ্য বলে দিচ্ছেন। শুনুন বাবু, আদালতের উপর কি সত্যি আপনি ভিত্তি করে চলতেন? তাহলে আপনি এভাবে অনিয়ারে বলতে পারেন যে একজন অযোগ্য? আপনি এখানে শিক্ষকের সাথে, একজন চাকরিহারা শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয়, আপনি কেন ওনাকে এইভাবে মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষক কিভাবে কথা বলে সেটাও তো জানতে হবে। কিন্তু কি বলবেন? আপনি নিজেও অনেক সময় আন্দোলন
বর্ধমানে গিয়েছে, আজকের এই ছবিটা বাংলার ছবি। আমি প্রিয়ঙ্কিদির থেকে রিয়াকশনটা নেব প্লিজ। প্রথম কথা আমি বলবো যে আজকে এত সুন্দর একটা আলোচনা যেখানে শিক্ষকরা আন্দোলনে রয়েছে আর সমস্ত রাজনৈতিক দল বসে যেখানে আলোচনা করবে, সেই জায়গাটাই তৃণমূল প্রতিনিধি নষ্ট করে দিচ্ছে। এত সমস্যা এদের দলের এইভাবে সবার মাঝে কেন বলছে? আদালত দেবে যোগ্যতার তালিকা। আমি যেটুকু জানি আদালত বলেছিল রাজ্য সরকারকে যোগ্যতার তালিকা দিতে হবে, রাজ্য সরকারকে যোগ্যতার তালিকা দেবে, এটা আদালত বলেছিল। সিবিআই দেবে না, আদালত দেবে না, রাজ্য সরকার দেবে। রাজ্য সরকারের কাছে তালিকা রয়েছে, তার সত্ত্বেও তালিকা কেন দিচ্ছে না? আজকে এটা স্পষ্ট যে অযোগ্যদের বাঁচাচ্ছে সরকার। একদিকে দুর্নীতি করেছে, একদিকে আইনজীবী দাঁড় করিয়েছে অযোগ্যদের পক্ষে, আরেকদিকে এইরকম তৃণমূল নেতারা প্যানেলে বসে বসে প্যানেলগুলোর আলোচনা নষ্ট করছে, যোগ্যদেরকে অসম্মানিত করছে, রাস্তায় পুলিশ লেলিয়ে দিয়েছে, শিক্ষকদের পেটাচ্ছে। সমস্ত কিছুর পেছনে তৃণমূল নেত্রী রয়েছে এবং এই সমস্ত দুর্নীতি যারা করেছে তাদের চাকরিটাও যাওয়া উচিত। আমি মনে করি 26-এর নির্বাচনে বুঝিয়ে দিতে হবে এই শিক্ষকদেরকে যে তাদের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা শুধুমাত্র সাধারণ অন্যায় নয়, সেটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর রীতিমতো অন্যায়, এবং এই অন্যায়ের জবাব দিতে হবে তাদেরকে। বেশ, আমি রাকেশ বাবুর কাছেই যাবো। রাকেশ বাবু বলুন, আনমিউট করুন প্লিজ। দেখুন, আমি সকলের উদ্দেশ্যে যারা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিনিধিত্ব করছেন, আমি একটা কথা পরিষ্কার কোট আনকোট বলি, আমরা কিন্তু রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক মিছিল, রাজনৈতিক প্রেক্ষাপট বদলে ফেলা এ সমস্ত কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা শুধুমাত্র এসেছি আমাদের হকের চাকরি, যেটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে দুর্নীতির দায়ে, সেই চাকরিটা আমাদের ফেরত দিতে হবে এবং আমাদের সম্মানও ফেরত দিতে হবে। দেখুন, আমি একটা কথা বলি, কেউ ব্যক্তিগত নেবেন না। আমাদের সকলের, আমরা 15,403 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি। আমাদের সকলের কিন্তু এখানে সকল ধর্মের, সকল জাত, সকল প্রজাতি, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ আছে, তার পরিসর আলাদা। কিন্তু আজকে সকলে আমরা একটা সুরেই কথা বলছি। এখান থেকে ফিরে গিয়ে আমি কি করব তার দায়ভার কিন্তু সেটা আমার। কিন্তু আমি যতক্ষণ রাজপথে আছি, আমাকে যখন 31শে ডিসেম্বরের মধ্যে চাকরি চলে যাওয়ার একটা বার্তা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি কিন্তু চাকরিহারা যোগ্য শিক্ষক এবং আমি আইনি লড়াইয়ের মধ্যে আছি। তাই আমাকে চাকরিটা ফেরত পেতে হবে আমার জন্য, আমার জীবনের জন্য, আমার পরিবারের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানের জন্য। এবং এই যদি ভারতবর্ষে শুধুমাত্র আমি প্রশাসনিক দুর্নীতির কথা বলছি না, আমরা এটাও জানি যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন, এরকম অবিবেচিত অমানবিক রায় কিন্তু দেওয়া যায় না। একটা বুলডোজার জাজমেন্ট হয়েছে, এটা কিন্তু জাজমেন্ট নয়, আমাদের কাছে পানিশমেন্ট। যেখানে আমাদের নামে কোনো দুর্নীতির প্রমাণ হয়নি, সেখানে এতগুলো চাকরি সন্দেহের বসে কেড়ে নেওয়া হয়। যারা চুরি করলো তাদের কোনো দায়ভার হলো না। এটা হতে পারে 7 বছর আগে, 10 বছর আগের প্রিপারেশন আমি এখন পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো। এখন যদি পাশ আমি না করতে পারি, তাহলে কি আমি 2016 প্যানেলে অযোগ্য ছিলাম সেটা কোনো মতো প্রমাণিত হয়? আমার তখনকার মেধা, তখন আমার কম্পিটিশন, এখনকার অসম লড়াই, এটা কোনো দিকেই হতে পারে না। আমার মাথার বোঝার উপর লোন আছে, আমার বাবা মা অসুস্থ, আমার 2টো সন্তান, আমাকে পরিবারকে দেখতে হয়, আমি বাড়ি থেকে বেরোতে পারি না, কারণ সামাজিক একটা সম্মানহানি ঘটে গেছে আমার। আপনারা প্লিজ, রাজনৈতিক ভোটের পলিটিক্স আলাদা, আমরা জানি ভোট কিভাবে হয় পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে আপনারা গোলাবেন না। যদি কেউ কোনো শিক্ষক মমতা ব্যানার্জি সম্বন্ধে, মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে খুনের হুমকি দিয়ে থাকেন, তার বক্তব্য তার ব্যক্তিগত। এখানে আমরা কিন্তু, আমারও কোনো পরিচিতি নেই, আমি এখান থেকে নেতা হতে আসিনি, আমি একজন চাকরিহারা যোগ্য শিক্ষক। আমি চাই না যে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী কেন, দেশের, ভারতবর্ষের কোনো নাগরিককেই খুনের হুমকি দেওয়া যায় না। তার সঙ্গে আমি এটাও জানি যারা যোগ্য তাদের সামনে, তাদের পাশে দাঁড়ানো কিন্তু এটা রাজ্যের এবং যারা প্রশাসনিক যারা পদে আছেন, যারা আমাদের বাঁচাতে পারেন, তাদের কিন্তু সেটাও করা উচিত, সেটা কিন্তু করছেন না। আজকে আমরা এইরকম বক্তব্য রাখছি কেন, সেই পরিসরটাকে তৈরি করলো, সেই জায়গাটাতে বুঝতে হবে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি রায়গুলো পড়েছেন? যে 2024 সালের 22শে এপ্রিল হাইকোর্ট কি রায় দিয়েছে, জাজমেন্টে কি লেখা আছে, 3রা এপ্রিল 2025 জাজমেন্টে কি লেখা আছে, সেগুলো পড়ুন। সেগুলো না পড়ে, প্রকৃত তথ্য না জেনে, পরিসংখ্যান না জেনে আপনারা যদি এসে এই সমস্ত কথা বলেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্য। কারণ এই টেলিকাস্টগুলো সারা বিশ্ব জুড়ে হয়, এটা বাংলার সম্মানহানি হচ্ছে, শিক্ষার সম্মান হচ্ছে। আপনারা বুঝুন, আমরা কিন্তু খুব পরিষ্কার বক্তব্য রাখছি। একটা কথা বলি, আপনি একটা কথা বললেন দেবব্রত বাবু যে সিপিএম, আপনি সিপিএম, আমি কোন আর করে বলছি চাকরি খায়, হ্যাঁ আমি মানছি চাকরি খায়, কিন্তু তাদের পাতে এই চাকরি নামক খাবারগুলো কে তুলে দিল? এটা তো তৃণমূল করেছে, এটা তো এই প্রশাসন করেছে।
এটা তো মানছেন। আজকে যদি সিপিএম এর পাতে এই খাবারগুলো তুলে না, খাবার মতো তুলে না দেওয়া যেত তাহলে তো খেত না। আমরা তো এটাও জানি যে সে সময় বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছিল, আমি সকলের কথা বলবো, সে সময় তিনি তো রাজ্য সরকারের তৃণমূলের অংশ ছিলেন। তাহলে দেখছি, ভালো চোখে দেখছি না। আপনারা আমাদের কোনো বক্তব্যকে কোট আনকোট করে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না, এটা কিন্তু অনুরোধ। আপনারা বর্তমান যে প্রসঙ্গতা সেটা বোঝার চেষ্টা করুন। আমাদের জীবন জীবিকা অত্যন্ত বিপন্ন জায়গায় পড়ে আছে। এবং হ্যালো, বুঝতে পেরেছি রাকেশ বাবু, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। আজকে কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি যদি কালকে চাকরিটা ফেরত পাই, সুপ্রিম কোর্ট আমাদের চাকরিটা ফেরত দেয়, আমাদের কথা, তখন আমার বক্তব্য অন্য থাকবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই রাজ্য সরকার যেভাবে অযোগ্যদের পাশে বারবার দাঁড়ানোর চেষ্টা করছে, এটা কিন্তু স্পষ্টতই কিন্তু অঘোষিতভাবে প্রমাণ হয়ে যাচ্ছে তারা যোগ্যদের পাশে নেই। কিন্তু যোগ্যদের পাশে থাকবে না কেন তার উত্তর কিন্তু আমরা পাচ্ছি। আপনি 15,403 জন আমরা যারা আশঙ্কাগ্রস্তের মধ্যে আছি, দেখুন নিরাপদ জায়গা থেকে সমালোচনা করা যায়, পর্যালোচনা করা যায়, কিন্তু আমাদের মতো মরণ কূপের সামনে দাঁড়িয়ে কিন্তু সমালোচনা করা যায় না, তখন কিন্তু জ্বালাময়ী বক্তব্যই বেরোবে। আমি যখন আমার সন্তানের মুখটা মনে করি যে আমার সন্তান 31শে ডিসেম্বরের পর 1 জানুয়ারি থেকে তার মুখে হাসি থাকবে না, তাকে আমি কি খাওয়াবো? আপনি আমার মুখ থেকে কি মধু মাখানো কথা আশা করতে পারেন? না, আপনিও পারবেন না। আপনার জীবন থেকে যদি সেই উপার্জনের জায়গাটা আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনি যদি কোনো অপরাধ করেন, আপনাকে কেড়ে নেওয়া হলো, আপনার মধ্যে একটা অনুশোচনা থাকতে পারে। কিন্তু যেখানে ভারতবর্ষের মাটিতে এই বাংলা যেখানে বিপ্লবী জন্মগ্রহণ করেছে, বাংলা শির দ্বারা যেখানে সত্য, আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা অনেক কথা বলতে পারবেন না, সেই আপনারা মেরুদণ্ড বিক্রি করেছেন, আপনাদের মুখে সেলোটেপ লাগিয়ে রেখেছেন, সেটা আলাদা ব্যাপার। আমাদের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, আমরা সত্যিকে সত্যি, লালকে লাল, নীলকে নীলই বলবো। এই জায়গাটা যদি কারো গায়ে লাগে আমাদের কিছু করার নেই। আপনারা বরং সম্মিলিত প্রচেষ্টা করে এই বাংলা শিক্ষাকে রক্ষা করার জন্য, আমাদের জীবনকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন। আপনারা সরকারকে বলুন যে এই যে যোগ্য ছেলেগুলো, শিক্ষক শিক্ষিকাগুলো যে আমাদের দোষে এরা যে বিপন্ন হয়েছে, তাদের তালিকা যদি দিয়ে এদেরকে বাঁচানো যায়, তাহলে সব থেকে প্রথম কাজ সমস্ত দলের যে আমাদের বাঁচানো বা স্কুলগুলোকে রক্ষা করা, তারপর রাজনীতি করবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা কথাটা ঘোরাচ্ছেন বারবার। রাকেশ বাবু, কি বলে আপনাকে আমি বোঝাবো আমি জানি না, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার প্রত্যেকটা বক্তব্য আমার গায়ে লোম খাড়া করে দিচ্ছিল। আমি দেবব্রত বাবুর কাছেই যাব। দেবব্রত বাবু, শিক্ষা আর অশিক্ষা, যোগ্য আর অযোগ্যের পার্থক্যটা এবার বুঝতে পারছেন ওনার বক্তব্যে? যদি এর পরেও আপনি যোগ্য অযোগ্য নিয়ে আলাদা করে ভাগ করার চেষ্টা করেন অন্তত এই ব্যক্তিকে দেখে, তাহলে আমার আর কিছু বলার নেই। দেবব্রত বাবু, শুনুন, রাকেশ বাবু যে মন্তব্যগুলো করলেন সরকারের বিরুদ্ধে, ঠিক আছে, ওনার অ্যাঙ্গেল থেকে করেছেন, কিন্তু সরকার প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে যেদিন চাকরি বাতিল হলো সেই দিন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে সরকার চেষ্টা করেছে প্রতিটা মানুষের, শুধু রাকেশ বাবু না, সবার কাজ যায় থাকে, একটা সরকারের একটা নির্দিষ্ট নীতি রয়েছে, শুধু শিক্ষকদের নয়, একটা হকারেরও যাতে কাজ নয়, সরকারের একটা নির্দিষ্ট আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। না, আমি বলতে দিতাম, কিন্তু আপনি বলছেন সরকার সবাইকে কাজের ব্যবস্থা করে দিতে চাইছে আর অযোগ্য তো তাদের মধ্যে রয়েছে। আপনি এটা কেন বুঝতে পারছেন যে 2016 সাল থেকে 2025 সাল অবধি 9 বছরের ডিফারেন্স রয়েছে, সেখানে এই অযোগ্য শিক্ষকরাও কিছু না হলেও শিক্ষাদান করেছেন। আমি যদি ধরে নিই ক্লাস 5 টু একেবারে 12 পর্যন্ত যদি প্রত্যেকটা স্টুডেন্ট থাকে, সেখানে যদি নর্মাল ভাবে ক্যালকুলেট করি না, তাতেও অনেকগুলো সেশন পেরিয়ে গিয়েছে, তারা ভুল শিক্ষা পেয়েছেন, এটা ভাবুন। শুনুন, আইনের প্রথম পর্যায়ে একটা কথা আছে ব্ল্যাকস্টোন রেশিও বলে, আইনে প্রথমেই শেখানো হয়, আমি আইনজ্ঞ নই, সেখানে ব্ল্যাকস্টোন রেশিওতে বলে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরাপরাধী যেন শাস্তি না হয়। রাকেশ বাবুর মতো নিরাপরাধ, বলছি তো, রাকেশ বাবুর মতো নিরাপরাধ যেন শাস্তি না পায়। একবারও তো অস্বীকার করা হচ্ছে না, অযোগ্যরা রয়েছে, স্বীকার করা হচ্ছে, আর যারা জেলে রয়েছে তারা দুর্নীতি করেছে, এখানে তো কেউ আসছে, কিন্তু সরকার চেষ্টা করেছে প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকের কাজ থাক। দুর্নীতির মাথাটা কে? কেন দুর্নীতির মাথাটা কে? যারা এখন দুর্নীতির মাথাটা কে? না,
ওই তো ভগবান শাস্ত্রী আইজের যিনি রাজনৈতিক মঞ্চ থেকে বলছেন আমরা চাকরি খাই, আগামী দিনে আরো চাকরি খাবো। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষকদের সাথে দেখা করলেন না কেন? আরে ওখান থেকে তো বলছে আমরা খুন করব, পা দিয়ে পিছে মেরে দেবো, সেইগুলো নিয়ে বলছেন না কেন? একেবারে অন্য চলে গেছি, আমি আমি আর কাউকে সময় দিতে পারছি না। এবার 1 মিনিট করে সাইড টাকা সুযোগ দেবো, আমি প্রথম সুযোগ দেবো রতনবাবু। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এর আগেও বলেছি, আজও বলছি যে রাকেশ ভাইয়ের মতো যারা যোগ্য শিক্ষকরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কখনোই নিজেকে দুর্বল ভাববেন না, কারণ আপনাদের পাশে সারা বাংলার মানুষ আছে। রাজনীতির ঊর্ধ্বে গিয়েও একজন শিক্ষক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে সবাই আপনাদেরকে সমর্থন করছে। আপনারা নিজেদেরকে নিরাপরাধ ভাববেন না, কারণ এই বাংলা, যেই বাংলার যিনি মসনদে বসে আছেন, তিনি শুধু দুর্নীতি, তিনি শুধু অর্থ, তিনি শুধু নিজের ভোটের রাজনীতি করে চলেছে। কারণ আপনাদের ভোট তাদের দরকার নেই, কারণ আপনাদের সংখ্যা কম। কিন্তু বাংলার আপামর মানুষ যারা স্বপ্ন দেখে, তাদের ছেলে মেয়েদেরকে যারা স্বপ্ন দেখায় যে একদিন আমার ছেলে যোগ্য হয়ে পরীক্ষা দিয়ে চাকরি পাবে, সেই স্বপ্ন এরা ভেঙে চুরমার করে দেয়। তাই এই সরকারকে আর একটু সময় রাখার দরকার নাই। এই সরকারকে আসুন বাংলার মানুষ সবাই মিলে আমরা এই সরকারকে উৎখাত করে ফেলি তার মসনদ থেকে। এই দুর্নীতির সরকার আর চলতে পারে না বাংলায়। মামাটি মানুষের অনুপ্রেরণায় আজকে আমরা দেখেছি কলেজগুলো কিভাবে কলঙ্কিত হয়েছে। রাজ্যের নারীরা সুরক্ষিত নয়, কলেজের ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়, ডাক্তার সুরক্ষিত নয়, শিক্ষকরা তারা তো রাস্তায় পড়ে রয়েছে, রাস্তায় দিন যাপন করছে তারা। আজকে আন্দোলনের চিত্র আমরা দেখলাম। আমি আরো একবার বলছি, ব্যারিকেড খুব ভালো হয়েছে, সুন্দর ব্যারিকেড করেছে এই রাজ্য সরকার, এই রাজ্য পুলিশ। প্রথম কথা। দ্বিতীয় কথা বলবো যে প্রথম থেকেই শিক্ষকদের আন্দোলনে করুণাময়ীতে পড়েছিলাম সাধারণ মানুষ হিসেবে, এবং রাজ্যের বিরোধী দলনেতাও সেখানে গিয়েছেন। সমস্ত রকম ভাবে এই রাজ্যের যাদের চাকরি গেছে, শিক্ষক যারা আছে তাদের সাথে রয়েছে, এবং তাদের জন্য যত রকম সহযোগিতা দরকার হয়, যত রকম ভাবে তাদের হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বা যারা এই দুর্নীতির সাথে যুক্ত ফাইট করা দরকার, সবটাই আমরা করছি, আগামী দিনেও করব। শুধু একটি কথা বলবো যে এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি যারা দুর্নীতি করেছে তাদের জন্য যথাযোগ্য শাস্তি হয়, শিক্ষকরা যেন আবার ক্লাসে ক্লাসে ফিরতে পারেন, আর যারা অযোগ্য আছে তাদের ক্ষেত্রেও যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয়। এটুকু আশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। রাকেশ বাবুদের মতো শিক্ষক বাবুরা ভালো থাকবেন, স্কুলে ফিরবেন, এই কাম্য। প্রিয় দিদির সঙ্গে থাকবেন। আমি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। শুনুন, সরকারের স্ট্যান্ড পয়েন্ট একদম পরিষ্কার। সরকার প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করছে প্রতিটা মানুষের যাতে কাজ থাকে, সেটা চাকরিহারাদের প্রথম দিন থেকে চেষ্টা করেছে, এবং পরে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে। সেটাও কিন্তু কিছু মহল থেকে সেটা বাধা দিয়ে, তাই রাজনৈতিক কারণে আমরা দেখতে পেয়েছি, রাজনৈতিক কারণে একটা দল তাদের মিছিলে হাঁটার চেষ্টা করেছে। এখনো আমরা দেখছি কিছু বামপন্থী লোক যারা ডিএ নেতা, তারাও তাদেরকেও এই মিছিলে তারা দেখা গেছে। যারা রাজনীতি করছেন রাজনীতি করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকার প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করছে প্রতিটা মানুষের কাজ থাক, এবং সুপ্রিম কোর্টের নির্দেশিত পথে সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে সেই পথে সরকার পদক্ষেপ করেছে, আগামী দিনের রিভিউ পিটিশনে যাচ্ছে, এবং তারাও চেষ্টা করেছে একটা ভাতা ইত্যাদি দিয়েও যাতে ব্যাপারটাকে সামলানো যায়। সেটাও কিছু মানুষ এসে সেটাকে আটকে দিয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে ভাতাটা যদি সঠিক হয়, কোনো ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে যদি সুপার নিউমেরিক পোস্ট সঠিক হয়, এই আমলে কেন সঠিক নয় সেটা সেই উত্তরটা দিতে পারবে। এটাও দেখতে হবে তারা শিক্ষক সমাজকে কি বার্তা দিচ্ছেন। তারা সেখান থেকে মুখ্যমন্ত্রীকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন। আমরা মনে করি না তারা নিশ্চয়ই শিক্ষক, যে বার্তাটা দেবেন আগামী দিনে সমাজকে কি বার্তা দিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আন্দোলন করবে, গণতান্ত্রিক দেশে আন্দোলন তো হবেই, এটা তো স্বাভাবিক, কিন্তু সেখান থেকে এমন কিছু বার্তা যাবে না যেটা সমাজের পক্ষে অমঙ্গল। পশ্চিমবঙ্গবাসীকে আবার বলতে হবে, আমরা তো রোজ সন্ধ্যেবেলায় আপনাদের চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে আমরা সবাই বলছি, এবারে পশ্চিমবঙ্গের মানুষ বলবে 2026-এ এই মমতা, এই তৃণমূল কংগ্রেসই পুনঃপ্রতিষ্ঠা হবে, নাকি এই দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, সর্বত্র দুর্নীতির একটা যে মানে ঘুণ উইপোকা ধরেছে, সেটা থেকে পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চাইবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষের এবং তাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ এবং তাদের সন্তান সন্ততিদের জন্য কোন পৃথিবী রেখে যাবে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা এবারে পশ্চিমবঙ্গবাসীকে নির্ধারিত করতে হবে। আমাদের বলা বা না বলায় কিচ্ছু আসে যায় না। আমরা বললাম, কিন্তু দেখা গেল তৃণমূল কংগ্রেস 300 পার করে বা 270 পার করে জিতে গেল। তো সেক্ষেত্রে
তৃণমূল, সরি এতগুলো তো আসল নিয়ে আমার মাথায় লোকসভা ঘুরছিল, লোকসভার ফিগারটা আমি বললাম, মেজরিটি পেল, একক সংখ্যাগরিষ্ঠতা পেল। এবারে একক সংখ্যাগরিষ্ঠতা পাবার পর আমরা যদি বলি এত দুর্নীতি তৃণমূল কংগ্রেসের থাকার দরকার নেই। পশ্চিমবঙ্গ বাঁচি যদি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বাংলার আবাস পেয়ে মনে করে যে দুর্নীতি কোনো ফ্যাক্টর নয়, শিক্ষকরা পথেই পড়ে থাকুক, পথেই মরুক এবং ওই অযোগ্যরাই পড়াক আমাদের ছেলেদের, চাকরি না হয় না হোক, কিন্তু তবু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখবো, থাকবে। আমি রাকেশ বাবুর কাছে অন্তিম লগ্নে আরো মূল্যবান কিছু বক্তব্য চাইবো। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি যারা প্যানেলে আছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই, তাদেরকে কিছু বলার নেই। বিশেষত তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন তাকে বলবো তিনি সবকিছু গুলিয়ে ফেলছেন, রায়গুলো পড়ুন, অর্ডার কপিগুলো পড়ে আসুন। সুপার নিউমেরিক পোস্ট আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত না, সেটা অন্য প্যানেলের সম্পর্কযুক্ত। আর আমি ভারতবর্ষের তথা বাংলার প্রত্যেকটা নাগরিককে আমি অত্যন্ত যোগ্য, বুদ্ধিমান মনে করি। তারা এতক্ষণ প্রোগ্রামটা শুনলেন, সকলের বক্তব্য শুনেছেন, তারা পর্যালোচনা মূল্যায়ন করতে পারবেন কে ঠিক বলছেন কে ভুল, আমাদের পাওনা বা আমাদের চাহিদা সেটা কতটা সাংবিধানিক ভাবে আমরা ঠিক বলছি। এবং আপনাকে অবশ্যই মিডিয়া বন্ধুকে বা মিডিয়ার দর্শকদের নমস্কার জানাই, প্রণাম জানাই, কারণ আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের খবর সম্প্রচারণ করছেন। এই সময় এই খবরটা সম্প্রচারণ না করলে জনগণ জানতে পারতো না, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আন্দোলন, আমাদের লড়াই চলবে। আর একটা বিষয়, যে যদি কোনো শিক্ষক মাননীয় মুখ্যমন্ত্রীকে মারার হুমকি দিয়ে থাকেন, সেটা তার, আমি আগেও বলেছি এখনো বলছি, তার পুরোপুরি ব্যক্তিগত সেটা তার বক্তব্য। তার সঙ্গে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, আপনারা জানেন না হয়তো, আজকে দুটো মঞ্চ একসঙ্গে আন্দোলন চলছে। রাজনৈতিক মতাদর্শের কোনো লোক থাকতেই পারে, কিন্তু তার জন্য আমার চাকরি যেতে পারে না। আর তালিকা তো রাজ্য সরকারকে দিতেই হবে, কারণ রাজ্য সরকারের চাকরি আমরা করেছি। তাই সকলের কাছে আমি আবারও বলছি, আপনারা রাজনৈতিক তরজা দূরে সরিয়ে রেখে প্রথমত আমাদের বাঁচান, কারণ আমরা যোগ্য শিক্ষক, আপনার বাড়ির ছেলে মেয়েদের আমরা পড়াই, তাদের জীবন আমরা পালন করি, মানে আমরাই গড়ে তুলি। তাই আপনারা ভুল করছেন, সবকিছু রাজনীতিকরণ করতে গিয়ে। আপনি যেমন দেবব্রত বাবু একজন ঘোষ চিকিৎসকের কাছে ট্রিটমেন্ট করতে যাবেন না, তুই যতই যদি, হ্যাঁ ঠিক আছে। অনেক ধন্যবাদ রাকেশ বাবু সঙ্গে থাকার জন্য। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ টাইম টিভি বাংলা আসার জন্য, প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, শিক্ষা জাতির মেরুদণ্ড যেটা বলে শুরু করেছিলাম, আজ দেখতে সত্যি খুব খারাপ লেগেছিল যখন প্রতীকী হিসেবে একজন অপরাধীর মতো করে এক শিক্ষক দাঁড়িয়ে রয়েছেন, তিনি প্রতীকী দিয়ে প্রতিবাদ করছেন। এটা আমি জানি না এটা কোনভাবে আগামী প্রজন্ম জানবে। এটা একটি কালো অধ্যায় হিসাবে গোটা বাংলার বুকে ক্রমাগত শিলালিপি দিয়েই চলেছে, থামছে না। এই লজ্জা কোথায় রাখবো আমরা? শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকদের যেখানে থাকার কথা সেখানে না থেকে দিনের পর দিন তারা রাস্তায় থাকছেন। আবারও প্রশ্ন করতে হবে সরকারের দিকে যে অযোগ্যদের প্লিজ বাঁচাবেন না, এখন তো অন্তত সময় অযোগ্যদের বের করুন। যে নেতা বা যে নেতৃত্বদের থেকে দিনের পর দিন আপনারা বুঝতে পারছেন তাদেরকে রাখার জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের, তাদেরকে বের করে দিন। অন্তত স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখুন, তার কারণ সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নিয়ে আসছে। এরপরেও অযোগ্যদেরকে কেন বাঁচাচ্ছেন? এই প্রশ্ন থাকলো। যদি সত্যি আমার এই ভয়েস আপনাদের অবধি যায়, দয়া করে একবার বিবেচনা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সবাই আস্থা রেখেছে, কিন্তু দিনের পর দিন এই কাজ হতে থাকলে একদিন না একদিন কেউ বলে বসবে, রাজা তোর কাপড় কোথায়। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। প্রাইম টাইম শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।